নমস্কার, চিত্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ক্লাস 7 এর 6 চ্যাপ্টারের বিষয়বস্তু সেটি হচ্ছে সুলতানি আমলে বৈদেশিক বাণিজ্য। সুলতানি আমলে বৈদেশিক বাণিজ্য মানে হচ্ছে সুলতানি পিরিয়ডে যে ইন্টারন্যাশনাল ট্রেড বা ফরেন ট্রেড সেইটা নিয়ে আজকে ডিসকাস করব। আগের দিন তোমাদের আমি ডোমেস্টিক ট্রেড নিয়ে আলোচনা করেছিলাম, মানে আভ্যন্তরীণ বাণিজ্য, মানে দেশের ভিতরে, ভারতবর্ষের ভিতরে আর কি, মানে সুলতানি সময় কিভাবে আভ্যন্তরীণ বাণিজ্য চলতো, মানে কিভাবে বাণিজ্য হতো, সেটা কিন্তু আগের দিন আমি আলোচনা করেছিলাম। আর আজকে বলবো ভারতের সঙ্গে, ভারতের বাইরে বিভিন্ন দেশের সঙ্গে কিভাবে আমদানি আর রপ্তানির বাণিজ্য চলতো এই সুলতানি সময়, এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে ট্রেড চলতো বা বিজনেস চলতো, সেইটা কিন্তু আজকে ডিসকাস করবো। এই যে সুলতানি আমলে আমদানি রপ্তানির বাণিজ্য চলতো, সেটা দেশের বাইরে ভারতবর্ষের সঙ্গে কোন কোন দেশের চলতো, সেটা হচ্ছে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া। পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এই মানে কয়েকটি দেশের সঙ্গে, মানে এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে মূলত ভারতবর্ষের এই আমদানি আর রপ্তানি বাণিজ্য চলতো। মানে কিছু জিনিস মানে ভারতবর্ষে নিয়ে আসা হতো, আমদানি করা হতো ওই সমস্ত দেশ থেকে, আবার ওই সমস্ত দেশে আবার আমাদের দেশের কিছু জিনিসপত্র রপ্তানি করা হতো। এইভাবে কিন্তু সুলতানি সময় বাণিজ্য চলতো, যেটা দেশের অর্থনীতিকে অনেকটা উন্নত করেছিল। আগের দিন তোমাদের আমি বলেছিলাম। তো এই যে বিভিন্ন দেশে, এশিয়ার বিভিন্ন দেশে বাণিজ্য চলতো, কি কি জিনিসের আমদানি আর রপ্তানি হতো, এবার সেটাই তোমাদের আমি আলোচনা করব। মূলত প্রথম আমি পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতবর্ষের কি আমদানি আর রপ্তানি বাণিজ্য চলতো সেই সময়, এটা প্রথমে বলবো। আচ্ছা, পশ্চিম এশিয়া বলতে কোন কোন দেশগুলোকে বোঝায়? পশ্চিম এশিয়া মানে হচ্ছে পারস্য উপসাগর, আরব সাগর এবং লোহিত সাগরের তীরবর্তী যে দেশগুলো ছিল সেই জায়গাগুলোকে বলা হচ্ছে পশ্চিম এশিয়া। তোমরা ভূগোলে পড়েছো হয়তো যে আরব সাগর, আরবিয়ান সি, পারস্য সাগর, পার্সিয়ান গালফ এবং লোহিত সাগর মানে রেড সি যাকে বলে, এই সমস্ত সাগরের তীরবর্তী দেশ মানে কোস্টাল যে কান্ট্রিগুলো ছিল সেই দেশগুলোকে পশ্চিম এশিয়া বলা হচ্ছে বা ওয়েস্ট এশিয়া বলা হচ্ছে। আর এইসব দেশের সঙ্গে কিন্তু ভারতের আমদানি আর রপ্তানি বাণিজ্য চলতো। তো ভারতে পশ্চিম এশিয়া থেকে কি আমদানি করা হতো? ভারতবর্ষে পশ্চিম এশিয়া থেকে আমদানি করা হতো ঘোড়া আমদানি করা হতো, হর্স যাকে বলে, কাঁচের তৈরি সামগ্রী মানে গ্লাসওয়্যার, কাঁচের যে তোমরা দেখতে পাও না, গ্লাস বাটি, কাঁচের যে জিনিসপত্র, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কাঁচের, শুধু বাসনপত্রই নয়, কাঁচের নানা রকম শখ শৌখিন জিনিস, সেই কাঁচের তৈরি সামগ্রী। কারণ তোমাদের আমি আগেই বলেছিলাম সুলতানি আমলে অভিজাতরা এবং সুলতানরা ভীষণ বিলাসবহুল জীবন কাটাতো, তারা লাক্সারি লাইফ লিড করতো, সে কারণে এই সমস্ত কাঁচের তৈরি সামগ্রী প্রয়োজন হতো শখ শৌখিনের জন্য। তো এই কাঁচের তৈরি সামগ্রী এবং কি সাটিনের কাপড় হলো এক ধরনের এমন কাপড় যেটা খুব মসৃণ হয়, স্মুথ হয় এবং খুব চকচকে গ্লজি একটা কাপড়। এই কাপড়টা পশ্চিম এশিয়াতেই পাওয়া যেত, বিভিন্ন দেশে মানে উৎপন্ন হতো, তৈরি করা হতো, সেখান থেকে ভারতবর্ষে আসতো। কেন আসতো? এই সাটিনের কাপড়গুলো মূলত অভিজাত শ্রেণী সুলতানরাই ব্যবহার করতো, তাদের পোশাক আশাক তৈরিতে কাজে লাগতো। তাই সেই সাটিনের কাপড় সেটা কিন্তু পশ্চিম এশিয়া থেকে আমাদের দেশে আমদানি করা হতো, মানে আনা হতো। আর এই যে এই ঘোড়া আমদানি করতে কিন্তু সব ভারতীয় শাসকরাই উৎসাহী হতো, মানে ইন্টারেস্ট দেখাতো। কেউ কিন্তু না বলতো না যে ঘোড়া আমদানি করতে হবে না, কারণ আমাদের দেশে কিন্তু ঘোড়া সেরকম ভালো মানের জন্মাতো না, হর্স এরকম পাওয়া যেত না, আর ঘোড়া ছাড়া তো যুদ্ধ করা সম্ভবই নয়। তাই ঘোড়াটা পশ্চিম এশিয়া থেকে আমদানি করা হতো। পশ্চিম এশিয়ার কোন কোন দেশ থেকে আমদানি হতো? সেগুলি হলো পশ্চিম এশিয়ার পারস্য মানে পার্সিয়া, এডেন এবং ইয়েমেন, এইগুলি পশ্চিম এশিয়ার এই সমস্ত দেশ থেকে কিন্তু আমাদের দেশে ঘোড়া আমদানি করা হতো। এটা হলো আমদানির জিনিস, সেটা পশ্চিম এশিয়া থেকে ভারতবর্ষে আসতো। এবার ভারতবর্ষ থেকে পশ্চিম এশিয়া কি কি যেত সেটা এবার আলোচনা করি। ভারতবর্ষ থেকে পশ্চিম এশিয়াতে রপ্তানি করা হতো বিভিন্ন ভারতীয় বস্ত্র বলতে এখানে ভারতে যে সমস্ত পোশাক আশাক তৈরি হতো সেই সমস্ত বস্ত্র পশ্চিম এশিয়াতে রপ্তানি করা হতো। মশলা, ভারতে যে সমস্ত মশলা উৎপন্ন হতো, মশলা আমরাও বাইরের দেশ থেকে মশলা আনতাম, আবার আমাদের দেশে যেগুলো উৎপন্ন হতো সেগুলো আবার বাইরের দেশে। মশলা বলতে কি, এই যে দারচিনি, লবঙ্গ, তারপরে এলাচ, হ্যাঁ, জাফরান, তোমরা বিরিয়ানি খাও তো, সেই বিরিয়ানি যে বিভিন্ন মশলা,
সব বিদেশি মশলা এগুলো, এখানে সবকিছু কিন্তু উৎপন্ন হয় না। আমাদের দেশে যেগুলো উৎপন্ন হয় সেগুলো বাইরে পাঠানো হতো তখনকার সময়, আর বাইরে থেকে কিন্তু আমাদের দেশে বিভিন্ন রকম যে মশলাগুলো তৈরি হতো আমাদের এখানে আসতো। কারণ সুলতানি সময়, মোগল সময় কিন্তু এই ভীষণ হেভি স্পাইসি খাবার দাবার, মশলাযুক্ত খাবার দাবার কিন্তু তারা খেত। তাই মশলাটাও কিন্তু আমাদের পশ্চিম এশিয়াতে রপ্তানি করা হতো, আবার ওখান থেকে কিন্তু অন্যান্য জায়গা থেকে মশলা কিন্তু আসতো। তো ভারতীয় মশলা পশ্চিম এশিয়াতে রপ্তানি করা হতো। আর কি, নীল, ইন্ডিগো, নীল। নীল তো তোমরা মোটামুটি এখন উজালা ব্যবহার করে তোমাদের বাড়িতে সবাই। উজালার আগের রূপটা হচ্ছে নীল, শক্ত শক্ত বা সাবানের মতো দেখতে লাগতো। সেই নীলটাকে চাষ করা হতো। সেই নীলের চাহিদা কিন্তু পশ্চিম এশিয়ার দেশগুলোতে ছিল, তাই সেই নীল সেটাও কিন্তু রপ্তানি করা হতো। আর কি রপ্তানি করা হতো? খাদ্যশস্য, যেমন ধান, গম, জোয়ার, বাজরা, বিভিন্ন ধরনের ডাল, এগুলো সবই ভারতবর্ষ থেকে বাইরে পশ্চিম এশিয়াতে যেত, রপ্তানি করা হতো। ফুড গ্রেন যাকে বলে, মানে এটা হচ্ছে বস্ত্র বা ক্লথ, মশলা মানে স্পাইসেস, নীল মানে ইন্ডিগো, আর হচ্ছে খাদ্যশস্য বা ফুড গ্রেন, এগুলো সব পশ্চিম এশিয়াতে রপ্তানি করা হতো। আরেকটা জিনিস রপ্তানি করা হতো সেটা হচ্ছে যুদ্ধবন্দী দাস, পশ্চিম এশিয়াতে রপ্তানি করা হতো। আমাদের সুলতানি আমলে সুলতানরা যুদ্ধ করে প্রচুর দাসদেরকে বন্দি করে আনতো, যুদ্ধ করে সেখানে জিতে, তো সেই দাসদেরকে পশ্চিম এশিয়াতে রপ্তানি করতো, তাদের খুব ওখানে চাহিদা ছিল। তো সেই যুদ্ধবন্দী দাস বা প্রিজনার অফ ওয়ার যাকে বলে, সেই যুদ্ধবন্দী দাসদের কিন্তু পশ্চিম এশিয়াতে রপ্তানি করা হতো বা ইম্পোর্ট করা হতো। আর কি কি আমদানি করা হতো সেটা আমি আলোচনা করেছি, বা এক্সপোর্ট কি কি করা হতো, কি কি জিনিস করা হতো, এটা কিন্তু আমি আগে তোমাদের বলে দিলাম। এটা পশ্চিম এশিয়ার সঙ্গে এইভাবে কিন্তু ভারতের বাণিজ্য চলতো। এবারে বলবো মালদ্বীপ থেকে, মালদ্বীপ থেকে আসতো কিন্তু কড়ি। কড়ি তোমরা জানো? কড়ি দেখেছো কখনো? কড়ি হচ্ছে এক ধরনের শামুক, সামুদ্রিক শামুক, সি স্নেক। এই কড়িগুলো আগেকার দিনে বাংলাতে আর কি মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। মুদ্রা মানে কয়েনের কাজ করতো, যেমন এখনকার দিনে 1 টাকা 2 টাকার কয়েন, সেই কয়েনের কাজ করতো কিন্তু এই কড়ি বাংলাতে, শুধুমাত্র বাংলাতেই এটা হতো। তাই জন্য বাংলাতে জিনিসপত্র বিনিময় প্রথাটা চলতো কড়ির মাধ্যমে। তাই মালদ্বীপ থেকে কিন্তু কড়ি আমদানি করা হতো ভারতবর্ষে, বাংলাতে মুদ্রা হিসেবে ব্যবহার করার জন্য। সি স্নেল যাকে বলে, ছোট ছোট সি স্নেল আর কি। এরপরে আমি বলবো মধ্য এশিয়া থেকে কি কি জিনিস আসতো। এগুলো মানে এই যে পশ্চিম এশিয়া থেকে আসতো সব জলপথে আসতো, মালদ্বীপ থেকে জলপথে আসতো। আর পশ্চিম এশিয়া থেকে, পশ্চিম এশিয়া হয়ে গেল, এবারে বলছে মধ্য এশিয়া। মধ্য এশিয়া, সেন্ট্রাল এশিয়া, এই মধ্য এশিয়া থেকে কি কি জিনিস আমাদের দেশে আমদানি করা হতো? সেগুলো হচ্ছে সোনা, রূপো, মূল্যবান রত্ন, মানে গোল্ড, সিলভার, মূল্যবান রত্ন মানে হচ্ছে প্রিসিয়াস যেগুলো স্টোন যাকে বলে, জেম যাকে বলে। এখনকার দিনে তোমরা দেখবে বিভিন্ন জায়গায় জ্যোতিষীরা হাতে আংটি পরার জন্য রত্ন দেয়, তোমরা সোনার দোকানে গেলেও রত্ন পাবে, মূল্যবান জেমস যাকে বলে। এগুলো কিন্তু অনেক মূল্যবান খুবই, এই জিনিসগুলো কিন্তু মধ্য এশিয়া থেকে আমাদের দেশে আমদানি করা হতো। আর কি আমদানি করা হতো? এই আলেকজান্দ্রিয়া, ইরাক আর চীন থেকে চীনামাটির বাসন, আলেকজান্দ্রিয়া, ইরাক, চীন, এইসব জায়গা থেকে কি আসতো? চীনামাটির বাসন। চীনামাটির বাসন তোমরা মোটামুটি জানো, কাপ প্লেটে তোমরা চাটা তোমাদের বাড়িতে সবাই খায় বড়রা। তো চীনামাটির বাসন, চায়না ওয়্যার যাকে বলে, সেই চীনামাটির বাসন। আর কি আসতো? ব্রোকেট আসতো, রেশম আসতো, রেশম মানে সিল্ক, সিল্কের কাপড় এখনো বর্তমানে তোমরা ব্যবহার করো। এসব কিন্তু মধ্য এশিয়া থেকে তখনকার সময় আমদানি হতো। হ্যাঁ, সিল্ক, রেশম, এই জিনিসগুলো কিন্তু আসতো। এগুলো কিন্তু খুবই মূল্যবান ছিল, এগুলো খুবই দামি ছিল। আর এগুলো কিন্তু অভিজাতদের যারা ছিল, অ্যারিস্টোক্রেট যারা ছিল, তাদের মধ্যে, উঁচু তলার মানুষদের মধ্যে চাহিদা ছিল, এলিট ক্লাস যারা, তাদের মধ্যে এগুলো ডিমান্ড ছিল আর কি। তো এটা হলো মধ্য এশিয়াতে কি কি জিনিস মধ্য এশিয়া থেকে আমাদের দেশে আমদানি হতো। আর রপ্তানি কি হতো মধ্য এশিয়াতে? মধ্য এশিয়াতে মশলা রপ্তানি হতো। মধ্য এশিয়াতে বাইরের দেশে বিভিন্ন জায়গা থেকে মশলা রপ্তানি করা হতো। এই হচ্ছে পশ্চিম এশিয়া বললাম, মধ্য এশিয়া বললাম। এবারে বলবো দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া মানে বঙ্গোপসাগরের তীরের দেশ বা দক্ষিণ পূর্ব এশিয়া বিভিন্ন জায়গাগুলোতে আমাদের ভারতের সামগ্রী কিন্তু প্রচুর চাহিদা ছিল। দক্ষিণ পূর্ব এশিয়াতে, সাউথ ইস্ট যে এশিয়া যেটা, সেখানে কি কি জিনিস রপ্তানি করা হতো, এক্সপোর্ট করা হতো। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আমাদের দেশে এখানে মশলা, বিভিন্ন ধরনের মশলা আসতো। আর রপ্তানি করা হতো কি কি? গুজরাট থেকে রঙিন কাপড়, গুজরাটে তো কালারফুল ড্রেস তোমরা জানো, সেই গুজরাট থেকে রঙিন কাপড়, কালারফুল ক্লথ, সেগুলো কিন্তু রপ্তানি করা হতো বা ইম্পোর্ট করা হতো। আর বাংলা থেকে সুতির কাপড়, কটন ক্লথ, হ্যাঁ, সুতির কাপড় বাংলায় যেগুলো তৈরি হতো সেই কাপড় কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে যেত। আর রেশম বস্ত্র, যে রেশমটা আমদানি করা হতো
চীন, আলেকজান্দ্রিয়া, ইরাক এগুলো বললাম, সেখান থেকে রেশম যে আমদানি করা হচ্ছে সিল্ক, সেই সিল্কের কাপড় কিন্তু আবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে রপ্তানি করা হতো। আর চিনি, সুগার এটাও কিন্তু রপ্তানি করা হতো। এগুলো সব জিনিসগুলো কিন্তু রপ্তানি করা হতো। আর এই যে মানে এতগুলো দেশের সঙ্গে ভারতের বাণিজ্য চলতো মূলত দুটি বন্দর থেকে ভারতবর্ষে, সেটা হচ্ছে কি গুজরাট এবং মালাবার বন্দর। মালাবার বন্দর বর্তমানে যেটা কেরালার বন্দর বলা হচ্ছে। গুজরাটের বিভিন্ন বন্দরের মাধ্যমে এই সমস্ত মানে আমদানি রপ্তানির বাণিজ্য চলতো, আর মালাবার বন্দরের মাধ্যমে চলতো ভারতবর্ষের এই দুটি বন্দর। আর গুজরাটের ব্রোচ আর ক্যাম্বে এই দুটি বন্দর ছিল এই আমদানি রপ্তানি করার ক্ষেত্রে পশ্চিম এশিয়া, মূলত পশ্চিম এশিয়ার সঙ্গে আমদানি রপ্তানি করার ক্ষেত্রে বাণিজ্যিক প্রবেশ পথ। মানে ওইগুলোকে আমদানি করা আর রপ্তানি করা, মানে জিনিস আনা এবং নিয়ে যাওয়া, তার মাঝখানে ওই বন্দরটা ব্রোচ এবং ক্যাম্বে এই বন্দরগুলোর মাধ্যমে সেগুলো কাজগুলো হতো। আর সুলতান আলাউদ্দিন খলজির সময় কিন্তু এই বৈদেশিক বাণিজ্য বেশি উন্নত হয়েছিল, এই ফরেন ট্রেড বা ইন্টারন্যাশনাল ট্রেড। কারণ সুলতান আলাউদ্দিন খলজি কিন্তু গুজরাট জয় করার পর, গুজরাট উনি জয় করেছিলেন, আর গুজরাটের এই দুটি বন্দরের মাধ্যমেই মূলত বেশি বাণিজ্য চলতো। তো উনি কিন্তু সরাসরি যোগাযোগ স্থাপন করেছিলেন পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতবর্ষের, ডাইরেক্ট কমিউনিকেশন তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি। তো এইভাবে সুলতানি আমলে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দেশের আমদানি রপ্তানি বাণিজ্য চলতো বা বৈদেশিক বাণিজ্য চলতো। আগের দিন বলেছিলাম আভ্যন্তরীণ বাণিজ্য, আজকে বললাম বৈদেশিক বাণিজ্য। আর এই যে বাণিজ্যগুলো চলতো সেই বাণিজ্য করার ক্ষেত্রে, বিশেষ করে বৈদেশিক বাণিজ্য করার ক্ষেত্রে হুন্ডি নামক এক ধরনের কাগজ ব্যবহার করা হতো। হুন্ডিটা কি? হুন্ডিটা হলো এক ধরনের কি বলবো অর্থ প্রদানের মাধ্যম বা বিনিময় বিল, মানে পেমেন্ট মেথড যাকে বলে, বা এক্সচেঞ্জ বিল যাকে বলে। অর্থ প্রদানের মাধ্যমে মানে একজনকে আরেকজনকে টাকা দেওয়ার ক্ষেত্রে টাকা না দিয়ে এই হুন্ডি নামক কাগজটা দেওয়া হতো। আসলে সুলতানি আমলে যখন তুর্কি শাসকরা শাসন করতো, সুলতানি পিরিয়ডে টার্কিশ যখন রুল করতো, সেই সময় কিন্তু এই কাগজের আবিষ্কার হয়েছে, যেটা আমি আগে তোমাদের বলেছিলাম। তো সেই হুন্ডি নামে এক ধরনের বিশেষ কাগজ এই সময় চালু করা হয়েছিল, হুন্ডি। এখনকার সময় যারা ব্যাংকে, তোমার বাবা বা তোমাদের বড়রা যারা ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে, দেখবে বাবার কাছে চেক বুক থাকে, একটা চেক বুক দেওয়া হয়। তো বাবা কিছু টাকা ব্যাংকে জমা দেয়, সেই জন্য ব্যাংক তাকে বাবাকে চেক বুক দেয়। তোমাদের যারা অভিভাবক আছেন তাদেরকে দেয়, বড়রা ব্যবহার করে, দেখবে বর্তমানে এই চেক বুকের ব্যবস্থা আছে। আর তখনকার সময় হুন্ডি একটা চেকের মতোই কাজ করতো। এই চেক বুকের মতোই কাজ করতো, বিনিময় বিল যাকে বলে। এটা তখনকার সময় ব্যাংক তো ছিল না, ব্যাংকের কাজটা করতো সরাফ নামে একটা শ্রেণী। সরাফ মানে হচ্ছে মহাজন, এক প্রকারের বিশেষ ধরনের মহাজন শ্রেণী, মানি লেন্ডার। এরা কি করতো? এরা টাকা জমা নিত, ব্যবসায়ীরা এই সরাফদের কাছে টাকা জমা দিলে মহাজন তাদেরকে এই হুন্ডি নামক কাগজটি দিত, মানে ব্যবসায়ীরা কিনে নিত, এবং সেই কাগজটি তখন ওই ব্যবসায়ী অন্য ব্যবসায়ীকে দিতে পারতো। সেই ব্যবসায়ী অন্য জায়গায় গিয়ে আবার সেটা অন্য কোনো সরাফের কাছে ভাঙিয়ে নিতে পারতো। যেমন আমাদের এখনকার সময় কি হয়, ব্যাংক থেকে আমরা একটা চেক বুক থেকে চেক লিখে দিই অন্য কোনো ব্যক্তিকে, সেই ব্যক্তি সেই চেকটি অন্য কোনো ব্যাংকে গিয়ে ভাঙাতে পারে, যাতে টাকাটা এইভাবে যায়, নগদ টাকা দিতে না হয়, ক্যাশ টাকা দেওয়া হয় না। তখনকার সময়ও কিন্তু সেভাবেই এই হুন্ডি প্রথার মাধ্যমে বা হুন্ডি ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই রকমই ব্যাংকিং ব্যবস্থা চলতো, ব্যাংকের ব্যবস্থা। এতে কি হতো, একজন ব্যবসায়ী দূরে যখন অন্য কোনো জায়গায় যেত, তার মানে নগদ টাকা নিয়ে যেতে হতো না, ক্যাশ টাকা নিয়ে যেত। পথের মধ্যে লুট হতে পারে, ডাকাতি হতে পারে, তো সেগুলো থেকে নিরাপদ থাকতে পারতো এই হুন্ডি নামক কাগজটি ব্যবহার করার ফলে। নগদ টাকা নিয়ে যেতে হলো না, লুট হওয়ার ভয়টাও থাকলো না, প্রোটেকশন থাকতো, সেফটি। এই সিস্টেমটা ছিল একটা সেফটি, মানে মধ্যযুগে এইটা ছিল একটা, এই হুন্ডি ব্যবস্থা ছিল একটা গুরুত্বপূর্ণ আর্থিক হাতিয়ার, একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এই হুন্ডি ব্যবস্থা, বুঝতে পারলাম হুন্ডি কি? এই বর্তমানে চেক বুক যে কাজটা করতো, তখনকার সময় হুন্ডি কাগজটি সেই কাজই করতো, ব্যবসায়ীদেরকে সাহায্য করতো অর্থ প্রদান বা অর্থ বিনিময় করার ক্ষেত্রে। বুঝতে পারলাম হুন্ডি কি? আর এই ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে হুন্ডি নামক কাগজটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করতো। তো এই হলো সুলতানি আমলে, প্রথমে তোমাদের বলেছিলাম কিভাবে কেন ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়েছিল, তারপর বললাম দু ধরনের বাণিজ্য হতো, আভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য কিভাবে হতো সেটাও আমি ব্যাখ্যা করলাম, এবং এই হুন্ডি নামক কাগজটিও ব্যাখ্যা করলাম, সরাফদের কথা বললাম যারা তখনকার সময় ব্যাংকের কাজ করতো, সবই আলোচনা করলাম। এখানে আমি সুলতানি আমলের ব্যবসা বাণিজ্যের বিষয়বস্তু আলোচনা
শেষ করছি এবং আলোচনার শেষে তোমাদের বলতে চাই, যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে নোটিফিকেশন পাবে। হ্যাঁ, কারণ আমি প্রতিদিন বিভিন্ন ক্লাসের বিষয়ে আলোচনা করি, তাই নোটিফিকেশন পাওয়াটা জরুরি। আর যারা তোমরা দেখছো তারা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও ইতিহাস বিষয়টিকে, তোমাদের বন্ধু বান্ধবরা ইতিহাস বিষয়টির দ্বারা উপকৃত হয়। এইটাই আমার মূল উদ্দেশ্য। তো এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।